একজন ট্রেনের ড্রাইভার, হ্যাঁ, 60 বছর বয়স হয়ে গেলে চাকরি শেষ। সরকার ওকে বলে তুই বাড়িতে বসে থাক, তুই 50,000 বেতন পেতিস, আমি 25,000 বসে দেবো, কিন্তু তোমার 60 বছর বয়স হয়েছে, বুদ্ধি কমে গেছে, ট্রেনের সিগন্যালটা তুমি রেড না ব্লু এটা বুঝতে পারবে না, হ্যাঁ, চোখে তোমার দৃষ্টি কম, তুমি বাড়িতে বসে থাকো, অর্ধেক বেতন খাও, তবুও বলো অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মেরে দিও না। আর আমরা মুসলিমরা এত বড় বোকা, এত বড় বোকা যে আমরা ওই রিটায়ারমেন্ট মানুষদেরকে প্রত্যেক জায়গাতে, আপনাদের এখানে আমি বলছি না কোন জায়গায়, আমি টোটাল সমাজের কথা বলছি, টোটাল সমাজে যে লোকটার বয়স 70 বছর, ওকে জলসা, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ সব দায়িত্ব বলছে, চাচা তুমি সেক্রেটারি হও। ও তো নিজেই চলতে পারে না, ও কি দায়িত্ব পালন করবে? ও কি করবে? হ্যাঁ, ওর কোনো কাজে রাখা যাবে না। এটা হচ্ছে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে শিক্ষা দিচ্ছে আপনাকে। প্রত্যেক কাজে যুবকদের দায়িত্ব দেন। মসজিদ যুবক চালাবে, মাদ্রাসা যুবকরা চালাবে, ঈদগাহ যুবকরা চালাবে, জলসা যুবকরা চালাবে, গ্রামের উন্নয়ন যুবকদের পক্ষে সম্ভব। বয়স্ক লোকদের বেশি দায়িত্ব দিতে যাবেন না। একটা কথা বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে এই, আরো একটা চড়া কথা শুনে রেখে দেন। আরে এরা তো সেই যুবকের দল যারা পরের জায়গা দখল করে, পরের ঝাড়ের বাঁশ কেটে, রাতারাত্রি বন্ধু বান্ধব 20 জন এক জায়গায় হয়ে ক্লাব তৈরি করে, রাত 2টোর সময়তে দোকানদারের দোকান খুলে টিভি কিনে এলে ক্লাব চালু করে। এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এরা তো সেই যুবক যারা 10 জন মিলে বন্ধু বান্ধব রাত 12টার সময়তে যুক্তি পরামর্শ করে পোল্ট্রির দোকানদারের দোকান খুলে 5 কেজি মাল কিনে এনে রাতের বেলাতেই গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করতে শুরু করে। যারা এত বড় রিস্ক নিতে পারে রাত 12টার সময়, এদেরই পক্ষে সম্ভব জাতিকে পরিবর্তন করা। কি বললাম বুঝলেন নাই? এদেরই পক্ষে সম্ভব। 70 বছর বয়স, 60 বছর বয়স, আপনি বসে থাকুন, আপনার ছেলেকে দায়িত্বটা দেন, আপনি বুদ্ধি পরামর্শ দেন, আপনার কাজের স্পিড কমে গেছে। কি বললাম বুঝলেন? প্রতিটা কাজে যুবক ছেলেদেরকে প্রাধান্য দেন, প্রতিটা কাজে যুবকদের আগিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে প্রত্যেক কাজে বয়স্কদের থেকে যুবকদের বেশি প্রাধান্য দিয়েছেন। আজকে একটা যুবক ছেলে, সে যদি কোনো দায়িত্বে থাকে, সমাজ দুটো দিকে উপকৃত হবে। এক, উন্নয়নে। দুই নম্বর হচ্ছে এই, আপনাদের গ্রামের সব থেকে বদমাইশ যুবক ছেলেটাকে যদি মসজিদের একটা দায়িত্বই যদি দেওয়া হয়, আর গ্রামের একটা ক্রিকেট খেলা হতো, সেখানে লাখ লাখ টাকা জুয়ো খেলা চলতো, আর ওই ছেলেটাকে যদি বলা হয় ক্রিকেট খেলার এবার তোকে সব দায়িত্ব দেওয়া হলো, ও দেখবেন এই কথাটাই বলবে, আস্তাগফিরুল্লাহ, এই মসজিদের দায়িত্ব আছে, আমি ওতে আর নেই। এটা বলতে পারবে কি পারবে না? পারবে। তার মানে বোঝা যাচ্ছে একটা গ্রামকে টোটাল সংশোধন করতে গেলে সমাজে যত রকমের অরাজকতা আছে, প্রত্যেক কাজে আপনি যুবকদেরকে আগিয়ে আনুন, সমাজ ভালো থাকবে, সুস্থ থাকবে, গ্রামের কোনো অপরাধ হবে না, সহজে মসজিদ মাদ্রাসা সবকিছুর ডেভেলপ হবে। সবকিছুর পদ্ধতি চেঞ্জ করুন। গরুর গাড়ির মতো সারা জীবন আমার দাদু ছিল, খাতা বয়েছে, 90 বছর বয়স পর্যন্ত সেক্রেটারি মতো আনলি, আবার আমি হয়েছি 90 বছর বয়সে। এসব সিস্টেমে জাতির কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন নেই। চলুন, নাম্বার 3, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে, তাছাড়া জাতি পরিবর্তন হবে না। শিক্ষার মর্যাদা সম্পর্কে এবার বলবো আপনাদেরকে। আচ্ছা, সর্বপ্রথম যারা এখানে বসে আছেন বলুন, শিক্ষা আর বিদ্যা এ দুটো জিনিস এক না আলাদা? জানা আছে কারোর? যে আলাদা বলছে তাকে এখানে ডেকে এনে ধরবো, এটা মাথায় রাখে জানো। আর শিক্ষা বিদ্যা আলাদা। ঠিক বলেছে ভাই, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে।
ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর নাম বিদ্যা। একটা লোক তার পোতাকে বলছে, ওই দেখ তোর দাদির কবর, তোর দাদিকে আমি এত ভালোবাসতাম, আজও তোর দাদির জন্য চোখে পানি আসে। আচ্ছা বলুন তো, ওর দাদির কবর এটা স্কুলের ছাত্রের পড়ে কোনো কাজ হলো? ও কিছু পেল? ওর দাদির কবর তো আমার বাপের কি, এতে কোনো উপকার হলো জাতির? আমার ছেলে যে 30 লাইন কবিতাটা মুখস্থ করলো, আচ্ছা বলুন এতে কোনো কাজ হলো? কোনো কাজ নেই। তোর দাদির কবর তো আমার বাপের কি। এর নাম বিদ্যা, যেটা মানুষ মুখস্থ করে অথচ তার থেকে জাগতিক কোনো উপকার করে না, এর নাম বিদ্যা। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা কবিতা, ছোটতে পড়েছিলাম ক্লাস 2-এ না 3-তে, যাই হোক। কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি বর্ধমান জেলা অজয় নদীর পাড়ে। তা অজয় নদীর পাড়ে বসবাস করতেন কুমুদ রঞ্জন মল্লিক। তা উনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। প্রত্যেক বছরে অজয়ের বান আসে যখন, তখন আমার ঘর বাড়ি সব ভেঙে তছনছ হয়ে যায়। তবু আমার মন চায় না কলকাতায় বসবাস করতে। হ্যাঁ, গ্রামের মায়া মমতা, কোকিলের ডাক, হ্যাঁ, চাষিদের হো হো সকাল হলেই, সবুজে ঘেরা আমার গ্রাম, এই গ্রামের মহব্বত ছেড়ে আমায় তবুও কলকাতায় যেতে ইচ্ছা করে না। কবিতার মনের একটা ভাব প্রকাশ করেছেন কবিতায়। এতে বলুন তো আপনার ছেলের কোনো উপকার হলো? কোনো উপকার হলো? কিছুই না, বেকারে মুখস্থ করা। আমার মেয়ে স্কুলে পড়ে, বাচ্চা মেয়ে, 3 বছর বয়স, তো ক্লাবে যায়। আমার গাড়ির ড্রাইভারকেও মায়ের সাথে শোনায়, দেখো ও মেয়েকে যখনই ফোনে বলি আম্মু কি শিখলে মা স্কুলে, তা প্রত্যেক দিন একটাই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। আব্বু এটা খুব ভালো মুখস্থ করে নিয়েছি। তো রাগ করে একদিন বাড়ি গিয়ে আমি, চল তো তোদের দিদিমণির কাছে যাই। দিদিমণিকে গিয়ে বলছি, ম্যাম আমার মেয়েকে আপনি কিছু শেখান। তো বলছে, আপনার মেয়ে শিখেছে তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো, মুসলিম। কি শিখেছে মা বলো তো? তো বলছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। আমি বললাম, ম্যাডাম হাট্টিমা টিম মানে কি? বুঝি আপনি এত বড় বক্তা, সোশ্যাল মিডিয়া ভাইরাল, হাট্টিমা টিম জানেন না? জানি না তো। তো বলছে, ওই তাদের মাঠে পাড়ে ডিম আর তাদের খাড়া দুটি শিং। আচ্ছা, ঘোড়ার ডিম তুমিও বোঝো না, কাকে হাট্টিমা টিম বলে তুমিও বোঝো না। আচ্ছা, হাট্টিমা টিম শিখে আমার মেয়ের কোনো উপকার হলো? হলো না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে আপনার ছেলের চরিত্র পাল্টে যাবে, আপনার ছেলের কথা পাল্টে যাবে, আপনার ছেলের চলন পাল্টে যাবে, আপনার ছেলের দেখা পাল্টে যাবে, আপনার ছেলের রুচি পরিবর্তন হবে, আপনার ছেলের পোশাকে পরিবর্তন হবে, আপনার ছেলের বন্ধু পরিবর্তন হবে, আপনার ছেলের খাদ্য রুচি পরিবর্তন হবে। এর নাম শিক্ষা। 30 বছর পড়াশুনো করলো, 20 বছর পড়াশুনো করলো, তবুও ব্যবহার ভালো না, তার মানে ও শিক্ষিত লোক নয়, ও বিদ্বান, ও বিদ্যা অর্জন করেছে, শিক্ষিত না। কি বললাম বুঝলেন? চলুন এবার আর একটা জিনিস আপনাকে বোঝাই। শিক্ষার ওয়াজ নসিহত অনেক শুনেছেন, আজকে আমার কাছে শুনুন। আচ্ছা, শিক্ষা কয় প্রকারের এটা বলুন? 2 প্রকারের। কয় প্রকার? 2। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটা দুনিয়াবি শিক্ষা, তাই না? আচ্ছা, এখন আমরা বর্তমানে কোন শিক্ষাটার দিকে বেশি অগ্রসর হয়েছি? দুনিয়াবি শিক্ষা। এর পিছনেও কারণ আছে, এসব বাস্তব কথা কেউ তুলে ধরে না। আমি বেশি হাদিস কোরআন জানি না, তবে বাস্তববাদী লোক, এটা আপনাকে বলে দিলাম। আজকে মাদ্রাসাগুলো দ্বীপ 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 করছে সারা পশ্চিম বাংলাতে, একই অবস্থা। আপনি মিশনগুলো দেখুন, আজকে 2 তলা, কাল 5 তলা, তারপরের দিন ভর্তি ফি 20,000 টাকা ভর্তি ফি, তারপরেও ছাত্র ওখানে ভর্তি করছে। এখানে ফ্রি মাদ্রাসায়, তবুও ছাত্র নাই। কারণ কি বলুন তো? এ দোষ কারণ নয়, এ দোষ সব আমাদের।
কারণ প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে, বেহিসাব কেউ নেই। কি বললাম বুঝলেন? প্রতিটা কার্যের হিসাব করতে শিখেছে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে। তা আমি বলছি আমার স্ত্রীকে যে আমি মাদ্রাসায় ভর্তি করব। তা আমার স্ত্রী বলছে, কেন ফালতু মাদ্রাসায় ভর্তি করবে? এটা গল্প বোঝানোর জন্য, অরিজিনাল নয়। তাই বললাম মাদ্রাসায় ভর্তি করলে যাক ছেলে আলেম হবে, হাফেজ হবে। তা আমার স্ত্রী তখন আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে আলেম হবে, হাফেজ হবে, বুঝলাম, তোমার ছেলে তারপর কি করবে? বললাম তারপরে মসজিদ ইমামতি করবে। বলছে তোমার ছেলের জীবনযাপন কেমন করে হবে, জীবিকা? বললাম মমতার ওই ভাতা নিয়ে টোটালে 5,000 বেতন। আচ্ছা এবার আপনাকে আমি প্রশ্ন করছি, প্রতিটা মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, এরা যারা থাকে, এদের একটা বেটাও মাদ্রাসায় পড়ায় না। খুব ব্যতিক্রম, বাস্তব কথা। কারণ কি বলুন তো, ওনারা জানে যে মৌলভী সাহেব হলে 5,000 বেতন, ওনার ছেলে পড়ে আল-আমিন মিশনে। ঠিক বলছি না ভুল বলছি? ওনার ছেলে আল-আমিন মিশনে পড়ে, ওনার ছেলে তাওহীদ একাডেমিতে পড়ে, ওনার ছেলে অমুক মিশনে পড়ে, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে না।